ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এটিএন নিউজের 10 পর্বের বিশেষ ধারাবাহিক আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে 17ই মে। এই দিবসটিকে মাথায় রেখে আমরা উচ্চ রক্তচাপ নিয়ে বেশ কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের এই আয়োজনগুলোতে দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমাদের আজকের পর্বে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর AKS জাহিদ মাহমুদ খান, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি, ল্যাবেট কার্ডিয়াক হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ ফায়জা আপনাকেও, এবং ধন্যবাদ এটিএন নিউজকে, এবং ধন্যবাদ যারা দর্শক শ্রোতা যারা আমাদের টিভি স্ক্রিনে এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। আমরা উচ্চ রক্তচাপ নিয়ে আসলে অনেক কিছু বলার চেষ্টা করছি এবং আমরা জানানোর চেষ্টা করছি আমাদের দর্শকদেরকে। আজকে আসলে আপনার কাছ থেকে আমরা যে বিষয়টি শুরুতেই জানতে চাই সেটা হচ্ছে, আমরা উচ্চ রক্তচাপ নিয়ে যখন কথা বলি প্রথমেই দেখা যায় যে সবার মনে একটা ধারণা যে এই উচ্চ রক্তচাপে আসলে অনেক বয়স্ক মানুষেরা ভোগেন। তাদের চিকিৎসা কেমন হতে পারে, তারা কিভাবে লাইফস্টাইল মেনটেন করবেন, এই ব্যাপারগুলো নিয়ে অনেকেই সচেতন বা জানার বা বোঝার চেষ্টা করেন। আপনার কাছে একেবারে জানতে চাই যে উচ্চ রক্তচাপ কি আসলেই একেবারে বয়স্কদের রোগ? অল্প বয়সীরা কি আক্রান্ত হন কিনা? আপনারা আপনাদের অভিজ্ঞতায় কী পান, এবং যদি হয়ে থাকে সেটার পেছনের কারণটা যদি একটু আমাদের বলতেন। ধন্যবাদ। হ্যাঁ, আপনি যেটি বলেছেন এটা ঠিকই যে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস এটা সাধারণত বয়স্কদের রোগী ধরে থাকে। আসলে কিন্তু এটা ঠিক না, কারণ আমরা কিন্তু কম বয়সে, ধরেন 20 বছর, 22 বছর, 25 বছর, এই ধরনের যদি কম বয়স ধরি, সেখানেও কিন্তু উচ্চ রক্তচাপের রোগী পেয়ে থাকি এই বয়সে। তো এখানে হচ্ছে যে যাদের নাকি উচ্চ রক্তচাপ সাধারণত দুই প্রকার, যেটা ফ্যামিলিয়াল বা ইসেনশিয়াল, যেটা ইসেনশিয়াল হাইপারটেনশন সেটা কিন্তু হচ্ছে 95% ক্ষেত্রে, আর 5% ক্ষেত্রে হচ্ছে যে যেটা নাকি কোনো অন্য রোগের কারণে উচ্চ রক্তচাপ হয়। তো যারা নাকি অল্প বয়সে উচ্চ রক্তচাপ আমরা পেয়ে থাকি যে সমস্ত রোগী, তাদের হচ্ছে ফ্যামিলিয়াল তো থাকেই, যে কারো ধরেন তার বাবা বা মা উচ্চ রক্তচাপে ভুগছেন, তার 20 বছর বয়সেই কিন্তু উচ্চ রক্তচাপ হয়ে গেছে, আমাদের কাছে কোনো এসেছে, সে কোনো স্ক্রিনিং টেস্ট অন্য কোনো কারণে আমি প্রেশার দেখি তার বেশি, সেটি একটি। এছাড়াও যেটা আমরা অল্প বয়সে যে উচ্চ রক্তচাপ পেয়ে থাকি সেটা হচ্ছে যে আপনার সেকেন্ডারি হাইপারটেনশন, যে অন্য একটি রোগের কারণে, যেমন তার থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা থাকতে পারে, হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড, সেখানে উচ্চ রক্তচাপ থাকতে পারে। তার কিডনির সমস্যা, ক্রিয়েটিনিন বেড়ে গেছে, তার উচ্চ রক্তচাপ হতে পারে। বিশেষ করে হরমোনাল প্রবলেম যাদের নাকি কিডনির উপর একটা গ্ল্যান্ড থাকে যেটাকে বলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ওইটার যদি কোনো টিউমার হয়, ওভার সেক্রেশন হয়, তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। হার্টের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা একটা জন্মগত রোগ, সেখানেও কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। তো এই যে উচ্চ রক্তচাপ অল্প বয়সে, সেটাও কিন্তু হতে পারে। এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত যে উচ্চ রক্তচাপ মানেই কিন্তু বয়স্কদের রোগ না। এর জন্য আমাদের কখনো কখনো বাসায় অথবা ডাক্তারের কাছে গেলে অথবা যে কোনো উপায়ই হোক, আপনাকে অল্প বয়স থাকলেও তার যদি কোনো সিমটম থাকে বা নাই থাকে, তাকে ব্লাড প্রেশারটা দেখে নেওয়া উচিত যে তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন কিনা। আপনি অনেকগুলো কারণ আমাদেরকে বললেন যে কারণগুলোতে অল্প বয়সে উচ্চ রক্তচাপ হতে পারে। এর সাথে সাথে আমরা এখন দেখছি যে আমাদের আসলে শহরমুখী এক ধরনের জীবন হয়ে গিয়েছে এবং আমাদের অনেক ছোট বাচ্চারাই কিন্তু ওবেসিটিতে আক্রান্ত হয়ে যাচ্ছে। তাদের খেলাধুলারও সেরকম কোনো সুযোগ নেই, সারাদিনই তারা বলা যায় যে বসে থাকে। এর কোনো ভূমিকা আছে কিনা উচ্চ রক্তচাপের পেছনে? যারা আসলে ওবেস বাচ্চা, তাদের কি রক্তচাপ বেশি হওয়ার চান্সেস বেশি কিনা? সেটা আছে, সেটা ওবেসিটি, যেমন আমাদের বাচ্চারা তো এখন খেলার জায়গা পায় না, সারাদিন মোবাইল বা কম্পিউটারের সামনে থাকে, তাদের যদি দেখা যায় যে তো ওবেসিটি একটা কারণ হতে পারে উচ্চ রক্তচাপে, এবং তার যদি এই ফাস্ট ফুড খেয়ে থাকে, সাথে সে যদি লিপিড প্রোফাইল করে থাকে, তাহলে দেখা যায় যে রক্ত চর্বির পরিমাণ বেশি। এই যে উচ্চ রক্তচাপের কারণ হিসেবে রক্তে চর্বির পরিমাণ এবং তার হচ্ছে ওয়েট বেশি, এই দুটোও কিন্তু কিছুটা উচ্চ রক্তচাপ বাড়াতে পারে, অনেকটা না, তবে কিছুটা হতে পারে, কিছুটা এফেক্ট আসলে থাকতে পারে। হেলদি লাইফস্টাইল মেনটেন করলে আসলে সেটা কমানো সম্ভব। যখন আমরা উচ্চ রক্তচাপের কারণ শুনলাম এবং আসলে কারা আক্রান্ত হচ্ছেন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছি, চিকিৎসা নিয়ে আসলে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন থাকে। একেবারে শুরুতে আসলে আপনার কাছে জানতে চাই, যেহেতু আমরা আসলে অল্প বয়সী যারা, তাদের ব্যাপার নিয়ে কথা শুরু করেছি, এই যে কম বয়সী রোগী যারা আছেন তাদের জন্য আসলে চিকিৎসাটা কেমন হতে পারে, এবং অল্প বয়সী রোগী এবং যারা বেশি বয়স্ক বা 50-এর উপরে ঊর্ধ্বে যাদের বয়স, তাদের ক্ষেত্রে চিকিৎসা কি একই ধরনেরই হয় কিনা? আসলে উচ্চ রক্তচাপের চিকিৎসা পদ্ধতিতে উভয়ের জন্যই এক,
কিন্তু যাদের কম বয়স তাদেরকে আমরা প্রায় চেষ্টা করব যে সেকেন্ডারি হাইপারটেনশন, যে অন্য কোনো কারণে উচ্চ রক্তচাপ আছে কিনা সেটাকে এক্সক্লুড করার জন্য পরীক্ষা নিরীক্ষা হোক, এক্সামিনেশন হোক, সেটাকে আমরা আগে দেখার চেষ্টা করব। তাছাড়া মানে যদি উচ্চ রক্তচাপ হয়েই থাকে তাহলে কিন্তু ওই যে সেকেন্ডারি হাইপারটেনশন, যেটা অল্প বয়সে যদি অন্য রোগ থাকে সেটাকে যদি কারেকশন করি তাহলে কিন্তু আমার উচ্চ রক্তচাপের ওষুধ হয়তো বা প্রয়োজন হতেই নাও লাগতে পারে, অথবা কম লাগবে, অথবা সেটা কন্টিনিউ করলে পরে আমরা ছেড়েও দিতে পারি। তো ফলে হচ্ছে যে অল্প বয়সে উচ্চ রক্তচাপের কারণ তার কোনো ফ্যামিলিয়াল হাইপারটেনশন আছে কিনা এবং অন্য কোনো কারণ আছে কিনা সেটাকে আমাকে প্রথমে ডিটেক্ট করতে হবে। পরবর্তীতে যে যদি তার সেকেন্ডারি হাইপারটেনশন না থাকে বা অন্য কোনো কারণ না থাকে তাহলে দুইজনের ক্ষেত্রেই প্রায় কাছাকাছি আপনাদের কিন্তু ওষুধ বা এডুকেশন বা যে আমাদের পদ্ধতি আছে আপনি যদি জানতে চান বা বলেন সেটাকে, তখন আমরা ওটাকে ভেরিয়েশন করব যে অল্প বয়সে যে সমস্ত ওষুধ দেওয়া যায় বয়স্কদের একটু আলাদা, কিন্তু পদ্ধতি যদি ধরি তাহলে কাছাকাছি। সেকেন্ডারি হাইপারটেনশন অল্প বয়সে যেটা, সেটাকে আমরা সেকেন্ডারি হাইপারটেনশনটা এক্সক্লুড করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। অনেক মানুষ আপনি জানেন যে আমাদের দেশের প্রেক্ষাপটে অনেকেই ভাবেন যে একবার ব্লাড প্রেশারের ওষুধ শুরু করলে আমাকে তো সারা জীবন খেয়ে যেতে হবে, এবং এই ভয়ে অনেকে আসলে শুরুই করতে চান না, সেটা আসলে আরও বিপদ ডেকে আনে। এখানে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে সারা জীবন খেয়ে যেতে হবে, যদি সেকেন্ডারি কজ না থাকে, আমরা বারবারই বলছি সেকেন্ডারি হাইপারটেনশন যদি কোনো কজ না থাকে, তাহলে একজন অল্প বয়সী রোগী যার হয়তো 20 বছর বা 25 বছর, সে যখন এই উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়া শুরু করছে এবং দীর্ঘমেয়াদে সে খেয়ে যাচ্ছে, কোনো ধরনের সাইড ইফেক্ট কি হওয়ার সম্ভাবনা থাকে? ইউজুয়ালি সাইড ইফেক্ট হয় না। আমরা তার যে বয়সে তার এবং সমস্ত কিছু বিবেচনা করেই আমরা ওষুধটা অ্যাপ্লাই করব। তার সাথে তো আরও অ্যাডভাইস থাকবেই। এই উচ্চ রক্তচাপের অনেকগুলো মেডিসিন আছে, সেটার সিলেকশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে অল্প বয়স হোক, তার অন্য কোনো রোগ আছে কিনা, তার অন্য কোনো রোগের সাথে তিনি ভুগছেন কিনা, সেই হিসাব করেই কিন্তু আমরা ওষুধগুলো অ্যাপ্লাই করি। তো সাইড ইফেক্ট কিছু তো থাকতেই পারে, যেমন অ্যামলোডিপিড একটা ওষুধ আছে, সেটা খেলে কিন্তু পা ফুলে যায়। কিছু ওষুধ আছে বিটা ব্লকার, সেটা খেলে হাঁপানি হলে বেড়ে যায়। কিছু হচ্ছে ডায়াবেটিসকে মাস্ক করে তার সিমটম। এই ধরনের কিছু ওষুধ আছে যে অন্য সাইড ইফেক্ট হয়, কিছু আছে কিডনির ক্ষতি করে। তো আমরা ওই বিবেচনায় রাখবো যে তার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। এবং এখানে যদি প্রশ্নটা এইভাবে হয় যে উচ্চ রক্তচাপের ওষুধ সাইড ইফেক্ট আছে তাহলে খাবো কি না, আমি বলতো খাবো। কারণ কি, ওটা হচ্ছে লেস সাইড ইফেক্ট এবং সেটাকে আমার পরিবর্তন করার সুযোগ আছে। তা আমাকে রক্তচাপ যেভাবেই হোক নিয়ন্ত্রণ করতে হবে। সেটা উচ্চ রক্তচাপ থাকলে আমাকে নিয়ন্ত্রণ করতেই হবে। সাইড ইফেক্ট যদি হয় সেটাকে আমি মিনিমাইজ করব, ওষুধ চেঞ্জ করব। ফলে হচ্ছে আমাকে লাইফ লং যদি লাগে আমাকে কিন্তু উচ্চ রক্তচাপের ওষুধ দিয়েই হোক, যেভাবে হোক আমাকে নিয়ন্ত্রণ করতেই হবে। নিয়ন্ত্রণ না করে আসলে অপেক্ষা, বা সেটা যদি কেউ ভাবে যে নিয়ন্ত্রণ না করে ওষুধ না খেয়ে থাকাটা বেটার, সেটা আসলে খুবই ভুল ধারণা। সেটা একেবারে ঠিক হবে না। যখন আসলে উচ্চ রক্তচাপের ওষুধের কথা মানুষ ভাবেন, অনেকে দেখা যায় যে একদিন হয়তো তার ব্লাড প্রেশার বেশি, উনি ভাবলেন আমাকে কালকে থেকে ওষুধ শুরু করতে হবে। এই ব্যাপারে আসলে আপনাদের পরামর্শটা বা আসলে কিভাবে এই রক্তচাপের ওষুধটা শুরু করা হয়, এ ব্যাপারে যদি একটু আমাদেরকে বলতেন। জি, আসলে রক্তচাপ যেটা আমরা বলি ব্লাড প্রেশার, সেটা হচ্ছে কি রক্ত নালীর উপর একটা প্রেশার, যে আমাদের রক্ত চলাচল করছে একটা পাইপ দিয়ে যদি হয়, সেটার উপর রক্তের চাপের যে প্রেশার সেটাই রক্তচাপ। যখন এটা 140/90, মানে সিস্টোলিক প্রেশার 140, নিচেরটা 90 অথবা তার উপরে হয়, সেটাই আমরা উচ্চ রক্তচাপ ধরে থাকি। তো এই যে উচ্চ রক্তচাপের হঠাৎ করে একদিন ধরেন হঠাৎ কেউ হলো যে যেটা বলতে চাচ্ছে যে এই উচ্চ রক্তচাপ কিন্তু সময়ের সাথে সাথে, অ্যাংজাইটির সাথে সাথে, ঘুমের সাথে সাথে, এক্সাইটমেন্টের সাথে সাথে কিন্তু ওঠানামা করে। তো কোনো কারণে একজন লোক তার অনেক ঘুম হয়নি, অনেক অ্যাংজাইটি, তার দেখা গেল 140/90 একবারেই পাওয়া গেল, এটা কিন্তু আমরা উচ্চ রক্তচাপ ধরবো না। তাকে হচ্ছে সে বিশ্রাম নেবে, সে তার অ্যাংজাইটি দূর করবে, তাকে একটা সিডেশন দিব বা ঘুমের ওষুধ তাকে আমরা বোঝাবো, মোটিভেশন করব। তারপর আমরা কয়েকটা সেটিং যদি দেখি যে তার সত্যি উচ্চ রক্তচাপ, তখন কিন্তু আমরা ওষুধ শুরু করব। তার আগে একবার দেখলাম আর হঠাৎ করে ওষুধ শুরু করা দেওয়াটা ওয়াইজ হবে না, এটা আমরা করি না। এবং একটা নির্দিষ্ট সময় পরে কয়েকবার করে প্রেশার মাপার পরে তারপরে এই সিদ্ধান্তটা আসে যে তাকে ওষুধ দেওয়া যাবে কিনা। আমি যদি আমাদের দেশের প্রেক্ষাপটে একটু গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কথা বলি, অনেকের কাছে আসলে ডাক্তারের কাছে যাওয়াটা একটু কিছুটা হলেও কষ্টসাধ্য। হঠাৎ করেই ওনারা খারাপ লাগলেও ডাক্তারের কাছে যেতে পারেন না, বা এই সিদ্ধান্ত নিতেই ওনাদের অনেক সময় লেগে যায় যে আমি কবে ডাক্তারের কাছে যাব, কখন যাব, এগুলো ওনারা বুঝে উঠতে পারেন না। সেক্ষেত্রে যেটা হয় যে কোনো একটা সমস্যায় পড়লে তার পাশের আরেকজনের এই সমস্যা হয়েছিল, ওনাকে ডাক্তার সাহেব এই ওষুধ দিয়েছে, আমিও খেয়ে ফেলি, এই ব্যাপারটা হয়ে থাকে। এখন আপনি যদি আমাদেরকে একটু বলতেন, আপনি যেটা বলছিলেন যে উচ্চ রক্তচাপের বেশ কয়েক রকমের ওষুধ আছে, চিকিৎসা পদ্ধতি ভিন্ন।
একজন রোগী উনি কোনো ডাক্তারের সাথে পরামর্শ করলেন না, উনি ওনার পরিচিত আরেকজন এই প্রেশারের ওষুধ খাচ্ছে, উনিও সেটা খেলেন। এই ঘটনার কি ধরনের কমপ্লিকেশন হতে পারে সেটা আমাদের দর্শকদের যদি একটু বলেন। জি জি, ডেফিনেটলি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে একজন ডাক্তার তার সম্পূর্ণ হিস্ট্রি নেন, ক্লিনিক্যাল হিস্ট্রি, এবং তাকে পরীক্ষা করেন, তার প্রতি ইনভেস্টিগেশন দেন, তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা যে প্রেসক্রাইব করি যে কোন ড্রাগটা তার উপযুক্ত। পাশের যিনি ভদ্রলোক বা ভদ্রমহিলা বা যিনি থাকেন সে কিন্তু সেটা তার জানেন না, এটা আমি বলবো একেবারেই করা উচিত না। কারণ দেখা যাবে সে দেখা গেছে তার হার্টবিট কম, একটা কথার কথা, তারপরে আমরা পাশের জনকে বিটা ব্লকার দিলাম, হার্টবিট বেশি ছিল, ওনার সেটা এমনিতেই হার্টবিট কম, তাহলে এটা দিলে তো হার্টবিট আরও কমে যাবে। দেখা গেল যে ওনার অ্যাজমা আছে, এনার অ্যাজমা নাই, তাহলে অ্যাজমার জন্য যে ওষুধটা আমরা দেবো সে তার অ্যাজমা আছে, তাকে দিলে অ্যাজমা বেড়ে গেল। কিডনির সমস্যা আছে, এরকম করে যে শুনে উনি এটা খাচ্ছেন আমিও এটা খেয়ে প্রেশার নিয়ন্ত্রণ করি, এটা আমাদের মোটেই করা উচিত হবে না এবং একেবারেই ঠিক না, কারণ অনেক একেবারেই ঠিক না, বড় সমস্যা হয়ে যেতে পারে। আমরা এই যেটা আসলে একেবারে সময় সাপেক্ষ প্রশ্নই এখন আসলে আপনার কাছে করছি, আমরা দেখা যায় যে এখন আমাদের যে লাইফস্টাইল অনেকখানি কি আমরা সোশ্যাল মিডিয়ার সাথে রিলেটেড এবং বলা যায় যে বেশ খানিকটা ডিপেন্ডেন্টও। আগে একটা সময় হয়তো আমরা অনেকে সার্চ করতাম গুগলে, এখন মানুষ তাও করে না, অনেকেই দেখা যায় ফেসবুকে সমস্যার সমাধান খুঁজতে যায়। উচ্চ রক্তচাপের চিকিৎসা কি হতে পারে এটাও আসলে এখন দেখা যায় যে অনলাইনে সার্চ করার চেষ্টা করে ডাক্তারের পরামর্শ ছাড়াই। আপনার কাছে একটু জানতে চাই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে আমরা কি আসলে সঠিকভাবে ব্যবহার করে আমাদের সাধারণ মানুষ যারা আছেন বা এই যে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগী উনাদেরকে কোনো সলিউশন দেওয়া আদৌ সম্ভব কিনা, পরামর্শ দেওয়া সম্ভব কিনা, আপনার মতামতটা কি? ধন্যবাদ ফায়জা, এটা একটা সুন্দর কোশ্চেন। মানে আসলে আমাদের এখন যাই হয় আমরা ফেসবুক অথবা ইউটিউবেই সাবস্ক্রাইব করি বা যে সেখানে আমরা সার্চ করি। ইউটিউব এবং ফেসবুক পেজ কে পরিচালনা করছেন, কে বলছেন সেটার উপর কিন্তু নির্ভর করবে, এবং সেখানে কিন্তু ওই সাজেশন বা এআই বলেন এখন সে সেই সাজেশনটা পরিপূর্ণ দিতে পারে না। তো সেটা আপনাকে সার্চ করতে হবে যে এই যে পরামর্শটা দিচ্ছেন কে দিচ্ছে, তার উপর নির্ভর করবে। এটা কি এআই দিচ্ছে অথবা সাধারণ একজন মানুষ দিচ্ছে সেটা কিন্তু হবে না। সে যদি অথেন্টিক পারসন হয় তাহলে সেই সাজেশনটা আপনি নিতে পারেন, বাট সেটাকেও আপনি ক্লিনিক্যালি একজন ডাক্তারের শরণাপন্ন হয়েই নেওয়া উচিত। তেমনিভাবে যে আপনার যেই আমি যেমন নিজে আমি চেষ্টা করি, এখনকার দিনে তো মানুষ আর বই পড়ে না, তো কি আর করা, যে মানুষ বই পড়ে না, আমার যদি যতটুকু জ্ঞান আছে সেটুকু যদি আমি মানুষকে দিতে চাই তাহলে করণীয় কি? মানুষ যেহেতু সার্চ করবেই, গাড়িতে উঠতেছে, বসতেছে, সময় অসময় দেখতেছে ইউটিউব বা ফেসবুক, ঠিক তেমনিভাবে আমিও এই সোশ্যাল মিডিয়ায় চেষ্টা করেছি যে এই যে উচ্চ রক্তচাপে বিভিন্ন আমাদের অ্যাঙ্গেলে আমার ডাক্তার একেএস জাহিদ মাহমুদ খান এটাতে যদি কেউ সার্চ দেয় তাহলে দেখা যায় ইউটিউব বা ফেসবুক পেজেও দেখতে পারেন তাদের যে সমস্যা। এখানে যেহেতু আমরা একজন ক্লিনিক্যাল ডাক্তার এবং পরামর্শ দিয়ে থাকি সবসময়, আমাদের যে এরকম যদি কেউ অথেন্টিক পরামর্শ দেন তাহলে সেটা এবং তার ক্লিনিক্যালি দেখা দুটোই আমি মনে করি ইম্পর্টেন্ট। কিন্তু কোথায় থেকে কে কি বলল, অথেন্টিকেশন নাই, তাহলে কিন্তু সেই পরামর্শটা আমার মনে হয় নেওয়া উচিত হবে না। সোশ্যাল মিডিয়া আমাদেরকে সাহায্য করবে কিন্তু অথেন্টিকেশন নেওয়া হবে না। যেমনিভাবে যদি একটা ছোট্ট গল্প বলি, যে এই যে আপনারা যারা যাচ্ছেন স্বর্ণের দোকানে গেলেন, হ্যাঁ, যেহেতু গোল্ড টোল্ড অনেক কিছু কিনলেন, সাথে আসার সময় মাছও দরকার, যে দুটি ইলিশ মাছ আমাকে দিয়ে দেন। তো ম্যানেজার সাহেব ভাবলো যেহেতু আমার ভিআইপি কাস্টমার, ইলিশ মাছ হয়েছে সাথে দুটো ইলিশ মাছও দিয়ে দিই। স্বর্ণের দোকানে যেহেতু আর ইলিশ মাছ ভালো পাওয়া যাবে না, এটাকে জাস্টিফাই করতে হবে আপনার, যে আপনি কোথায় থেকে দেখছেন, কি করছেন। সোর্সটা খুব জরুরি। আমরা যার কাছ থেকে পরামর্শ নেব উনি আসলে এই পরামর্শ দেওয়ার জন্য আসলে উপযুক্ত ব্যক্তি কিনা, এই ব্যাপারটা বুঝে সেই পরামর্শটা নেওয়া উচিত। জি, আমরা আরো অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট একটি বিরতির পর। ধন্যবাদ দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আপনারা দেখছেন এটিএন নিউজের বিশেষ আয়োজন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস। ফিরে এলাম বিরতির পর। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এটিএন নিউজের বিশেষ আয়োজনে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফায়জা রাহলা। দর্শক, আজকে আমরা কথা বলছি উচ্চ রক্তচাপের নানা বিষয় নিয়ে এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর একেএস জাহিদ মাহমুদ খান, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি, ল্যাবেট কার্ডিয়াক হাসপাতাল, ধানমন্ডি। বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা বেশ কিছু তথ্যের মধ্যে পেয়েছি। চিকিৎসা নিয়ে আসলে আমাদের সাধারণ দর্শকদের মনে অনেক রকমের প্রশ্ন থাকে, অনেক জিজ্ঞাসা থাকে। এই যে চিকিৎসা নিয়ে যখন আমরা উচ্চ রক্তচাপের চিকিৎসা নিয়ে যখন কথা বলবো, একেবারে শুরু থেকে আমরা কি কি বিষয়ের মধ্যে আনবো, বিস্তারিত আপনার কাছে জানতে চাই।
ধন্যবাদ ফাইজা। চিকিৎসা পদ্ধতিটিকে যদি আমরা ভাগ করে ফেলি, 3টি ভাগে ভাগ করতে পারি। যে একটি হচ্ছে তার এডুকেশন, শিক্ষার জন্য এখানে কি যে একটা প্রেশারের রোগী যদি উচ্চ রক্তচাপের রোগী হয় তাকে কি করতে হবে, কি করা যাবে না, কি খাবে কি করবে না, অ্যাংজাইটি ফ্রি থাকবে, সেই এডুকেশনটা তার দরকার। দ্বিতীয়ত তাকে হচ্ছে যে এডুকেশনের সাথে তার কী হবে ডায়েটারি প্ল্যান, যে কিছু কিছু ডায়েট আছে খাবার, যে কোনটি খাবার খাবো কোনটি খাবো না, সেখানে একটি। তারপর হচ্ছে ব্যায়ামের একটা অংশ থেকে যায়। তারপর হচ্ছে মেডিসিন। খাবারের ভিতরে যেগুলো উচ্চ রক্তচাপ বাড়ায় সেগুলোর মধ্যে কি, যেগুলো রক্তে চর্বি বাড়ায় সাধারণত ফ্যাটি ডায়েট, স্যাচুরেটেড ফ্যাট বলে যদি স্বাভাবিক কথায় বলি, যে আমাদের যে গরুর মাংস, খাসির মাংস, তারপরে ফাস্ট ফুড, তারপরে ঘি, মাখন, যে সমস্ত তৈলাক্ত খাওয়া যদি স্বাভাবিক কথায় বলি, এই খাবারগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। তাহলে খাবো কি সেটাও তো প্রশ্ন। এবং যেমন স্মোকিং যদি করে সে, সেটাকে অ্যাভয়েড করতে হবে। অ্যালকোহল কনজামশন যদি করে সে অ্যাভয়েড করতে হবে। তারপর হচ্ছে যে যদি ফিমেল হয়, অনেক সময় উচ্চ রক্তচাপ হয়, তাকে ওরাল কন্ট্রাসেপটিক পিল সেটাকে অ্যাভয়েড করতে হবে। তারপর স্টেরয়েড ওষুধ অনেক সময় নিয়ে থাকি আমরা, যে অ্যাজমার জন্য অথবা ওয়েট গেইন করার জন্য স্টেরয়েড, সেটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে, সেটা বিবেচনা আনতে হবে। তাহলে খাবো কি, লবণ একটা কথা, যেটা এক্সেস সল্ট, যেটা কাঁচা লবণ, সেটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। তাহলে উচ্চ রক্তচাপ কিছুটা নিয়ন্ত্রণে হবে। খাবারের জন্য কি পটাশিয়ামযুক্ত খাবার, যেমন ফ্রেশ ফ্রুটস, যে কোনো ফ্রেশ, সেগুলো কথাটা কিন্তু ফ্রেশ কথাটা আছে, যে একটা ফ্রুটস খেলেন সেটা মানে অনেক দিনের হোক সেটা হবে না। ফ্রেশ ফ্রুট যে কোনো ফল হতে পারে, ফ্রেশ ভেজিটেবল যে কোনো ভেজিটেবল হতে পারে, সেগুলোর ভিতর পটাশিয়াম কন্টেন্ট যে সমস্ত ভেজিটেবল আর ফ্রুটস থাকে সেটা কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তাহলে হচ্ছে এইগুলো আমরা বেশি খাবো। তারপরে এক্সেস খাবার যেগুলো আছে ফ্যাটি ডায়েট, সেটা তো বাদ দিব। এটা হচ্ছে খাবার। এরপরে আসেন ব্যায়ামের কথাটাও তো না বললেই না, যে কারো যদি ওয়েট বেশি থাকে তাহলে কিন্তু তাকে ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলেও কিন্তু কিছুটা ওয়েট রিডাকশন হবে, সাথে সাথে প্রেশারও কমবে। তবে এটা অনেক না, অ্যারাউন্ড 10% কমবে এই যে খাবার এবং ব্যায়ামের মাধ্যমে। এরপরে আসছে আমরা মেডিকেশন, ওষুধে যদি আমরা ডিটেলসে চলে যাই, তাহলে যদি সাধারণ মানুষ যদি কিছুটা বুঝতে পারে যে ওষুধ কিন্তু অনেকগুলো ক্যাটাগরির ওষুধ আছে উচ্চ রক্তচাপের। যে একজন সাধারণ মানুষ, সে হচ্ছে যে সাধারণ যারা নাকি পাড়া মানে গ্রামে গঞ্জে যারা আমাদের যে সমস্ত ভাইরা চিকিৎসা দিয়ে থাকেন অথবা কমিউনিটি বেস দিয়ে থাকেন, তারা তো প্রেশারে অনেকগুলো ওষুধ তাদের হাতে থাকে, দোকানে থাকে। কিন্তু তারা যদি মানে এখানে সিলেকশনটা ঠিক করতে পারেন যে কোন রোগের জন্য, কোন বয়সের জন্য কাকে আমি এই ওষুধটা দিব, তাহলে কিন্তু আমাদের এই কথা বলাটা সার্থক হবে। সেখানে যদি আমরা কিছু বলতে চাই আর কি, একটি ওষুধ দেওয়ার আগে তাকে ফুল ক্লিনিক্যাল হিস্ট্রি নিতে হবে। বিশেষ করে তার অ্যাজমা আছে কিনা, তার হার্টের সমস্যা আছে কিনা, তার কিডনির সমস্যা আছে কিনা, তার হার্ট বিট কেমন আছে, তার কোনো ওষুধের সাইড এফেক্ট আছে কিনা, এই জিনিসগুলোর সাথে আমরা অনেক কিছু, এই ক্লিনিক্যাল হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। নেওয়ার পরে অনেকগুলো, যেমন সেন্ট্রালি অ্যাক্টিং কিছু কিছু ওষুধ আছে ব্রেনের উপর কাজ করে প্রেশার কমায়, কিছু কিছু আছে বিটা ব্লকার, হার্ট বিট কমিয়ে প্রেশার কমায়, কিছু আছে এসি ইনহিবিটর, কিছু আছে এআরবি অ্যান্টিওসেন্টিভ রিসিপ্টর ব্লকার আছে, হ্যাঁ। তারপর কিছু আছে পেরিফেরাল ভাস্কুলার ইস্যুর কাজ করে অ্যামলোডিপিন গ্রুপের ওষুধ। এই যে অনেকগুলো গ্রুপ আছে, সেখান থেকে আমার সিলেকশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে যাদের হার্ট বিট কম আছে তাকে আমি এমন ওষুধ দিব যেন তার হার্ট বিটটা একটু বাড়ায়। যাদের হার্ট ফেইলিওর আছে, হার্টের পাম্পিং ক্ষমতা কমে গেছে, তাকে আমি এমন ওষুধ দিব যে হার্ট ফেইলিওরেও কাজ করবে, আবার প্রেশারও কমাবে। যাদের অ্যাজমা আছে তাদের আমাদের অ্যাজমা তো নিয়ন্ত্রণ হবে না, অ্যাজমার ক্ষতি যেন না হয়, অ্যাজমা না বাড়ে এবং তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে। তাহলে এখানে কিন্তু দেখেন অনেকগুলো ফ্যাক্টর আমাদের সবসময় মাথায় রাখতে হয়। একটা রোগী কিডনি রোগে ভুগতেছেন এবং কিডনিতে ক্রিয়েটিনিন যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপ হয়। তাকে আমি কোন ওষুধটা দিব যেন কিডনির আরও ক্ষতি না হয়। তাহলে এই সিলেকশনটা, অনেকগুলো ওষুধের ক্ষেত্রে আমার সিলেকশনটা হচ্ছে ওই রোগীর ক্লিনিক্যাল হিস্ট্রি এবং তাকে ফুল আমি ইনভেস্টিগেশন করে তার কোনো রোগ আছে কিনা সেই হিসাব করে আমাকে অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধগুলো দিতে হবে। আর যেটা বরাবরই বলে আসছিলাম যে অল্প উচ্চ রক্তচাপ, যে হঠাৎ করে প্রেশার, তাদের কোনো সেকেন্ডারি হাইপারটেনশন আছে কিনা সেটাকে আমাকে কারেকশন করতে হবে, সাথে উচ্চ রক্তচাপের ওষুধ দিতে হবে। তাহলে ধীরে ধীরে আমরা দুটোই নিয়ন্ত্রণ করতে পারবো। যখন আসলে একজন রোগীকে আসলে শনাক্ত করা গেল যে উনি উচ্চ রক্তচাপে ভুগছেন এবং ওনার জন্য কোন ওষুধটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আসলে সিলেক্ট করা হলো, ওনাকে ওষুধটা দেওয়া হলো। এমন কি হতে পারে যে উনি এই ওষুধটা শুরু করলো কিন্তু 1 বছর পরে গিয়ে আসলে ওনার ওষুধ বদলানো দরকার বা চেঞ্জ দরকার, যেই ওষুধ দিয়ে উনি শুরু করেছেন উনি যে সারা জীবন সেই একই ওষুধ খেতে পারবে বা খেতে হবে, ব্যাপারটা কি সেরকম কিনা? হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট ওষুধ। কোনো কোনো পেশেন্ট আমাদের কাছে আসেন
যে স্যার আপনি তো এসে 2 বছর আগে দিচ্ছিলেন, আমি এখনও খাচ্ছি, এই ওষুধ কি আমাকে কাজ করছে? আসলে অনেক সময় কাজ করে, যে এটার কোনো সাইড ইফেক্ট হচ্ছে না, যদি ওইটা সে খেয়ে ভালো থাকে। আবার এমনও ওষুধ হয়, আমি এরকম একটা এক্সাম্পল দিই যে গাড়ি কিন্তু সবসময় একই গতিতে চলে না, তাই না? গাড়ি কখনো আমাকে ব্রেক করতে হচ্ছে, কখনো স্পিড বাড়াতে হচ্ছে। তো উচ্চ রক্তচাপের সাথে সাথে তার বয়স বাড়ছে, তাকে সেকেন্ডারি অন্য কোনো রোগ হচ্ছে কিনা সেটাও তো হতে পারে। তখন দেখা যায় যে একটা ওষুধ শুরু করলাম, তার প্রেশার নিয়ন্ত্রণ ছিল, বাট কিছুদিন পর দেখা যায় প্রেশার কমে গেল, ওষুধের কিন্তু ডোজ কমাতে হবে। আবার প্রেশার বেড়ে গেল, তাহলে ওষুধের ডোজ বাড়াতে হবে। আবার এমন হচ্ছে তার সেকেন্ডারি কোনো রোগ আসছে, সেটার সাথে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য আমি বলি যে প্রেশার যদি থাকে, তিনি তো নিজে প্রেশার নিয়ন্ত্রণ করবেন, দেখবেন, এবং ডাক্তারের ফলো আপেও থাকতে হবে। সেটা হোক 3 মাস পর, 6 মাস পর, সেটাও হতে পারে। এবং তার যদি কোনো কোনো সমস্যা মনে হয় সেটা, তার মানে ওষুধ শুরু করলে পরে সেটা নিয়েই সে লাইফ টং খেতেই থাকবে সেটা না, তাকে কিন্তু ফলো আপে আসতে হবে। বাড়ানো, কমানো, চেঞ্জ সবই করা লাগতে পারে। এবং অনেকেই বলেন যে আমি এই ওষুধটা খাচ্ছি সারা জীবন। এটাও সত্য যে একটা ওষুধ শুরু করলে সে যদি সারা জীবনও খায়, এমন হতে পারে ওটাই কাজ করবে। এটা অনেকের মানুষের সন্দেহ থাকে, এটা কিন্তু করা যেতে পারে, কিন্তু ফলো আপটা জরুরি। এই ফলো আপটা, আইডিয়াল ফলো আপটা ঠিক কতদিন পর পর হওয়া উচিত? আমি সাধারণত বা আমরা সাধারণত এটার অবশ্য ওরকম একটা আইডিয়াল ফলো আপ বলতে এরকম কিছু নাই। যেমন আমি বলি যে 3 মাস পরে আসেন, আবার অনেক সময় দেখা যায় কেউ 6 মাস পরেও আসতে পারে। 3 থেকে 6 মাস পর পর আইডিয়াল হওয়া উচিত আমি মনে করি। যদি আসলে উনি অন্য কোনো সমস্যায় না ভোগেন, তাহলে উনি 6 মাস পরেও আসতে পারেন। আর যদি কোনো সমস্যায় ভোগেন, তাহলে যত তাৎক্ষণিকভাবেই উনি আসবেন, এবং কোনো চেঞ্জ মানে এসেছে কিনা সেই ব্যাপারটা উনি নিশ্চিত করবেন। যখন একজন এই উচ্চ রক্তচাপের রোগী আপনাদের কাছে আসেন, তখন এই যে লাইফস্টাইল, খাদ্যাভ্যাস এবং ওষুধপত্র, এই বিষয়গুলো নিয়ে যখন আপনারা পরামর্শ দিয়ে দিচ্ছেন, এই পরামর্শগুলো আসলে ওনারা যদি ফলো করেন, ওনাদের জীবনযাত্রার মানে কোনো পরিবর্তন হয় কিনা? যিনি আসলে ভুগছেন না উচ্চ রক্তচাপে, তাদের সাথে ওনাদের আসলে কোনো পরিবর্তন হয় কিনা? অনেকেই কিন্তু মানসিকভাবে কিছুটা হলেও ভেঙে পড়েন যে আমার ব্লাড প্রেশার, আমাকে ওষুধ খেতে হবে। এ ব্যাপারে যদি একটু বলতেন। আসলে এটা হচ্ছে অনেকটাই মানে স্বাভাবিক লাইফ তার। যদি তার অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ দেওয়া হয়, প্রেশারটা কন্ট্রোল থাকে। তার কিন্তু আরেকজন যে তিনি সমস্ত কাজ করতে পারবেন, তার কোনো কাজে নিষেধ নাই, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ নিয়ন্ত্রণ এখানে থাকলে অলমোস্ট সে প্রেশার আগে যেমন ছিল সেটা সেরকমই। এখানে যদি ছোট্ট একটু কথা অ্যাড করি, যেহেতু আমি অ্যানজিওগ্রাম করি, অ্যানজিওপ্লাস্টি, এটার কথাটা এই কারণে আনলাম যে একটা রোগীকে আমরা হার্টের রিং লাগিয়ে দেই, সে 7 দিন পর আমাকে প্রশ্ন করে, স্যার আমি কি নামাজ পড়তে পারবো? অবশ্যই পড়তে পারবে। আমি কি হাঁটতে পারবো? আমি কি, আজকে যেমন আমার চেম্বারে সে একটা বাচ্চা, সে অ্যানজিওগ্রাম করেছি, 15 দিন হলো, রিং লাগিয়েছি, তার বাচ্চা কোলে নিছে, ছোট বাচ্চা 2 বছরের। আমার বাচ্চা তো কোলে ওঠে। আমি বলছি, হ্যাঁ আপনার বাচ্চা কোলে উঠবে, এটাই তো নিয়ম, কেন উঠবে না? তার তো এটা অধিকার। বলে স্যার রিংয়ের যদি কিছু হয়? তা বলছে দেখেন, রিং এমনভাবেই লেগে গেছে যেটা জীবনে আপনি টেনেও ছেড়তে পারবেন না। ঠিক এই এক্সাম্পলটা এখানে আনলাম যে যদি একজন উচ্চ রক্তচাপের রোগী থাকে, সে যদি প্রেশার নিয়ন্ত্রণ করে রেগুলার ওষুধ খায় এবং সঠিক ওষুধ খায়, তাহলে পূর্বের লাইফ এবং তার লাইফ স্টাইলে কোনো পার্থক্য নেই, এবং উনি একজন সাধারণ স্বাভাবিক মানুষের মতোই সমস্ত কিছু করতে পারবেন, জীবনযাপন করতে পারবেন। এখানে কোথাও মানে ওনার সন্দিহান হওয়ার কোনো সুযোগ নেই। যে আমাদের এই অনুষ্ঠানে এসে যে উচ্চ রক্তচাপের বিষয়টি নিয়ে এবং চিকিৎসা নিয়ে, লাইফস্টাইল নিয়ে অনেক কিছু আপনি আমাদের দর্শকদেরকে জানিয়েছেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ফাইজা আপনাকেও, ধন্যবাদ এটিএন নিউজকে, এবং ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতাকে যারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন বা দেখছেন ধৈর্য সহকারে। প্রিয় দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আপনারা দেখছেন এটিএন নিউজের বিশেষ আয়োজন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস।